আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের মানে 17ই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয় তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়। সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি? দেখুন, সংসদের আবার প্রথমেই বলেছি, একটু আগেই বললাম, সংবিধানের 93-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে? সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে 30 দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাশ না হয় তাহলে ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো, যেগুলো গত 18 মাসে হয়েছে বহু অধ্যাদেশ, এটা সুতরাং আইনে পরিণত করতে হলে 30 দিনের মধ্যে, একেবারে প্রথম অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে 30 দিনের মধ্যে সংসদীয় বিল আকারে সেগুলো পাশ করতে হবে। সমস্ত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেই অর্ডিন্যান্স পাশ করলে তবে সেই অর্ডিন্যান্স কার্যকরী থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ একটি নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছিল। তো সেই খসড়ায় তারা একটা নীতিগত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশের লক্ষ্যটা কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং এই সময়ে গৃহীত সমস্ত অর্ডিন্যান্সকে, সমস্ত কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া, যাতে পরবর্তীতে কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই খসড়া, সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে অধ্যাদেশ হয়নি। কিন্তু যাই হোক না কেন, যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা অধ্যাদেশ জারিও যদি হয়ে থাকতো, তাহলেও সংবিধানের যে নিয়ম রয়েছে, সংবিধানে যেটা বলা আছে বাংলাদেশের, তার বিরুদ্ধে কেউ যেতে পারে না। এবং সেই সংবিধান অনুযায়ী এই যে জিনিসটা, এই যে অধ্যাদেশগুলো, সেগুলো যদি ওই খসড়া অধ্যাদেশটা, সেগুলোও বাতিল হয়ে যাবে যদি না নতুন সংসদ পাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ, এই সংসদ, ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে। এইবার প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের 71-এর যুদ্ধ অপরাধীদের বাইরে যে
আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম, এই জুলাইয়ের আন্দোলন অভ্যুত্থান, এই সময়ে যেসব হয়েছে, কিংবা তাদের 15 বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায় তাহলে শেখ হাসিনার সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির ব্যাপারটা কি হবে? অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে, যদি পাস না করে এই সরকার, এই সংসদ ফেলে রেখে দেয়, যদি 30 দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। যদি পার্লামেন্টের তুলল না, কিন্তু 30 দিন চলে গেল, তাহলে আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যাবে। তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, এই যেটা বিচার হয়েছে, সেটাও ওই যে অর্ডিন্যান্স, ওটাও বাতিল হয়ে যাবে। তাহলে প্রশ্ন থাকে, বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স, কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে? সেটাও কি বাতিল হবে নাকি হবে না? দেখুন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং দেশের যে প্রচলিত আইনি নজির যা রয়েছে, সেই নজির অনুযায়ী এর উত্তর হ্যাঁও হতে পারে, আবার কেউ নাও নিতে পারে, বরং এটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। দেখুন, সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী আগেই বলেছি যে কোনো অধ্যাদেশ সংসদে উপস্থাপনের 30 দিন পর যদি অনুমোদিত না হয় তবে তার কার্যকারিতা লোপ পায়। তবে সাধারণত কোনো আইন বা অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে আগে সম্পন্ন হওয়া কোনো কার্যক্রম, যেমন চূড়ান্ত রায় বা বিচার এবং তার দণ্ড দেয়া, এগুলো যদি হয়ে থাকে, দণ্ড যদি হয়, তাহলে সেগুলো সরাসরি বাতিল হয়ে যায় না, যদি না নতুন কোনো আইনে বিশেষভাবে তা বলা থাকে। এইবার দেখুন, 1973-এর যে অপরাধ ট্রাইব্যুনালস আইন ছিল, শেখ হাসিনা অন্যদের বিচার যে আইনের অধীনে হচ্ছে, সেটি একটি 1973 সালের মূল আইন যেটা ছিল ট্রাইব্যুনাল, সেই আইন থেকেই এটা উঠে এসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেবল অধ্যাদেশের মাধ্যমে এই মূল আইনে কিছু সংশোধনী এনেছে। যদি পরবর্তী সংসদ এই সংশোধনী অধ্যাদেশ অনুমোদন না করে কিংবা 30টা দিন এইভাবে পাশ হয়ে যায়, তবে এই বিচারটা 1973 সালের মূল আইনের অধীনে কতটুকু বৈধ ছিল, আদৌ বৈধ ছিল না, এটা কিন্তু প্রাথমিকভাবে এটাই প্রমাণ হয়ে যায় এবং আইনি বিতর্ক সেটাই উঠতে পারে যদি এই কোনো অধ্যাদেশের অধীনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় কার্যকর হয়ে যায়। এখানে তো রায় কার্যকর হয়নি, সুতরাং এখানে কি হবে? তাহলে এই রায়টিও, বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তিনি করতেই পারেন। আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন, এর আগেরবার যারা তাকে ফাঁসিয়েছিলেন এই ট্রাইব্যুনালে, তারাও সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হলো, এখন যে আইনি ধারাবাহিকতা ও সেভিংস ক্লজ বলে একটা কথা আছে। সাধারণত নতুন সংসদ যখন কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তর করে, তখন তাতে একটা সেভিংস ক্লজ থাকে, যা অধ্যাদেশ চলাকালীন সময়ে গৃহীত সকল কাজকে আইনি সুরক্ষা দেয়। সংসদ অধ্যাদেশটি পাশ করার সিদ্ধান্ত যদি না নেয়, তবে ওই সময়ের কাজের, ওই আইনের, বিচারের, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে দণ্ড দেয়া হয়েছে, সেটা নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। কিন্তু শুধু ওই বিচারের, ওই মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে সেটা কার্যকর করা আর যাবে না। যদি পরবর্তী সংসদ সংশোধনী অধ্যাদেশটি পাশ না করে, তবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বা রায়টা সরাসরি বাতিল না হলেও এর আইনি ভিত্তি মারাত্মক প্রশ্নের মুখে পড়বে এবং তাও উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে ওই শাস্তি, মৃত্যুদণ্ডটি রয়েছে, সেটা
নতুন করে আবার বিচারের মুখোমুখি হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তখন সুপ্রিম কোর্টের ব্যাখ্যার ওপর নির্ভর করবে। এবং সেই ব্যাখ্যাটা হলে এটা নিশ্চিত যে এই মৃত্যুদণ্ড আর থাকবে না। কারণ মূলত রাষ্ট্রসংঘের যে রিপোর্টিংয়ের ওপরে এই পুরো শেখ হাসিনার বিচার হয়েছে ক্রাইম ট্রাইব্যুনালে, সেই রিপোর্টিংয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এর ওপর ভিত্তি করে, কারণ এখানে অনেক কিছুই কোনো রকমভাবে বিচারিক প্রমাণ না রেখে অনেক কথা লিপিবদ্ধ হয়েছে এবং সেই অনেক কথা মিথ্যে কথাও বলা আছে সেখানে। এবং সবাই তো এটা পরবর্তীকালে জানা গেছে যে জামাতের ছাত্র শিবিরের একটি ছেলে, সে একটি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে এই রিপোর্টটি তৈরি করা, রাষ্ট্রসংঘের রিপোর্টটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সে। অর্থাৎ এই আইনের বলে কিচ্ছু করা যাবে না, এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথেই, সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন এবং ফিরে আসবেন তারা কিন্তু বিরোধী দলও তারা নেই, কারণ ভোটে তারা ছিলেন না। সুতরাং রাস্তার রাজপথের লড়াই করে তাদেরকে কিন্তু মানুষের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমি আগে একটা কথা বলেছিলাম যে আগামী 6 মাসের মধ্যে আবার নির্বাচন হবে। আগেই বলেছি, আজকেই গতকাল একটি এপিসোড দিয়েছি, সেখানে বলেছি সবই ঠিক ছিল। তারেক রহমানের বিএনপি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়ে সংসদে হিসাবটা পাল্টে গেছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে তারেক রহমানের এবং বিএনপি দলের সভাপতি, তাদের ক্ষমতা, একটা পরিপূর্ণ ক্ষমতা তাদের রয়েছে এবং এই পরিস্থিতিতে তাদের পক্ষে নতুন করে নির্বাচনের ডাক দেওয়া সম্ভব নয়, নির্বাচন হতে পারে না। তবে একটা নির্বাচন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে গণভোট সংক্রান্ত। কারণ গণভোটে যেভাবে ভোট হয়েছে, বিএনপি তো, এবং গণভোটে জুলাই সনদ যেভাবে তৈরি হয়েছে, বিএনপি সেটা মানতেই পারে না, মানবে না। ফলে গণভোটে হ্যাঁ কি না, হ্যাঁ 60% হলো না 70% হলো, এসব কোনো বিচারই নেই, এটা গ্রাহ্যই হবে না। সংবিধানে এইভাবে গণভোটের কোনো রকম সিস্টেম এভাবে নেই। গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে যখন রাষ্ট্রপতি, একটি সরকার যখন রাষ্ট্রপতিকে বলবে এবং রাষ্ট্রপতি গণভোট করবার যখন সংসদের মতামত ছাড়া গণভোট এইভাবে হতে পারে না। সুতরাং এই গণভোটে যা হয়েছে, জুলাই চার্টার গৃহীত হচ্ছে না, কিন্তু যদি শেষ মুহূর্তে এই সরকার মনে করে যে জুলাই চার্টার অন্তত কিছুটা হলেও একটা স্কেলিটন, কঙ্কালের মতো করে একটি নিয়ে আসা হোক, তাহলে তখন নতুন করে গণভোট হবে। কিন্তু বর্তমানে যে জুলাই চার্টার, যার উপরে ঐকমত্য কমিশন বসেছিল, সেটা হবে না। বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। বাংলাদেশের রাজনীতিতে গত 1.5 বছরে এক অদ্ভুত টানাপোড়েন দেখেছি আমরা। একদিকে ছিল প্রশাসনের উচ্চ পদে বিশেষ একটি রাজনৈতিক মতাদর্শ, বিশেষ করে জামাতপন্থীদের পুনর্বাসন, অন্যদিকে ছিল শিল্প সংস্কৃতি আর মুক্ত চিন্তার উপর অদৃশ্য এক খাড়া। অনেকের মনেই প্রশ্ন জাগছিল, দেশ কি তবে আফগানিস্তানের পথে হাঁটছে? মব কালচার আর অসহিষ্ণুতা কি আমাদের গ্রাস করে ফেলবে? কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফলাফল এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান আমাদের এক নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে বিএনপির
রাজনৈতিক কৌশলের হঠাৎ করে ইউটার্ন বা পরিবর্তন এবং জনগণের সচেতনতা দেশটিকে এক ভয়াবহ ক্রান্তিকাল থেকে রক্ষা করেছে। আপনারা খেয়াল করেছেন গত 1.5 বছরে আওয়ামী লীগ পতনের প্রথম দিকেই বলা যায় 1 বছরের বেশি সময় লাস্ট 3 মাস বিএনপি সংশোধন হয়ে এসছে। 3 মাসের আগ থেকে ধরুন তারেক রহমান দেশে ফেরার 1 মাস আগ থেকে বিএনপি একদম ইউটার্ন করেছে। গত 1.5 বছরে আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের অবমাননা কি পরিমাণ হয়েছে, এবং এই মুক্তিযুদ্ধের অবমাননা নিয়ে বিএনপি কিন্তু টু শব্দটা করেনি, এবং সাম্প্রদায়িক শক্তির ফাঁদে পা দিয়ে ভারত বিরোধিতা করেছে। আমাদের নিকট প্রতিবেশী সবচেয়ে যৌক্তিক, যার সাথে সম্পর্ক না রাখলে হবে না। অনেকে হয়তো বলেন যে অমুকের সাথে সম্পর্ক না রাখলে কি হবে, কিন্তু ভারতের সাথে যদি আপনি বাংলাদেশ হিসেবে সম্পর্ক না রাখেন আপনি চলতে পারবেন না। সেই ভারত বিরোধিতাও করেছিল বিএনপি, কিন্তু হঠাৎ করে তারেক রহমান ফেরার 1 মাস 1.5 মাস আগে থেকে বিএনপি রাজনীতিতে একদম ইউটার্ন করেছে। আমি দুই একটা উদাহরণ দিয়েই বলি যে বিএনপি সাম্প্রদায়িক শক্তির করাল গ্রাসে এক প্রকার হারিয়ে যেতে বসছিল। বিএনপি যদি ইউটার্ন না করত, আজকে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এক কঠিন ক্রান্তিকাল অপেক্ষা করছিল এই নির্বাচনের মাধ্যমেই। একটা উদাহরণ দেব, বিএনপির একমাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান গত 1.5 বছর যাবৎ মুক্তিযুদ্ধের প্রশ্নে কতটা আপোষহীন ছিলেন। শুধু বিএনপির না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। আর এই সাম্প্রদায়িক শক্তির যে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটি, সেই শক্তিটির গাত্রদাহের কারণ হয়েছিল। এই ফজলুর রহমানকে কত রকম অবমাননার শিকার হতে হয়েছিল এই সাম্প্রদায়িক শক্তির হাতে। ফজলুর রহমান কিন্তু তার কণ্ঠ নামাননি, তিনি শেষ পর্যন্ত তার কণ্ঠ মুক্তিযুদ্ধের পক্ষে কণ্ঠ চালিয়ে গেছে। বিএনপি সেই চাপে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিন্তু দল থেকে বহিষ্কার পর্যন্ত করেছিল, এবং বিএনপি পরবর্তীতে ইউটার্ন করেছে বলেই অ্যাডভোকেট ফজলুর রহমান বহিষ্কার অবস্থায় বিএনপির নির্বাচনে মনোনয়ন পর্যন্ত পেয়েছে। এবং এই নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে বাংলাদেশের যতগুলো নির্বাচনী আসন আছে, এখন পর্যন্ত আমি সঠিক পরিসংখ্যান জানি না, কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমানের জয়ের ব্যবধানটা মনে হয় সর্বোচ্চ। কারণটা কি? বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ অ্যাডভোকেট ফজলুর রহমানকে চায়। আর এই যে বিএনপি যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দিলেন, এই মনোনয়ন দেওয়াটা কিন্তু শুধু অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া নয়। বিএনপি যে ইউটার্ন করলো, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বিএনপি ভুল পথে হাঁটছিল, হাঁটতে হাঁটতে ফিরে এলো, এসে ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জানান দিয়ে দিল যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল বা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে। এটি কিন্তু একটা বড় বার্তা হিসেবে আমি দেখতে চাই। আজকে যদি বিএনপি ইউটার্ন না করতো, আজকে নির্বাচনের ফলাফলটা কিন্তু ভিন্ন রকম হতে পারত। আমরা বিগত 1.5 বছরে অনেক কিছু খেয়াল করেছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখেছেন যে জামাতপন্থী শিক্ষকদের ভিসি নিয়োগ করা, এবং তৎপরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাশী ছিল জামাত বা শিবিরের সংগঠনগুলো, এবং তাদের একটা ধারণা ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা হাইপ তোলা যাবে যে হ্যাঁ, বাংলাদেশ পাল্টে গেছে, বাংলাদেশ জামাতের পক্ষে, বাংলাদেশ শিবিরের পক্ষে। এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী করা হয়েছে ছাত্র শিবিরের প্যানেলকে। আপনি খেয়াল করুন, জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে 300টি আসনের রেজাল্ট দেওয়া সম্ভব হয়েছে। কয়েকটি স্থগিত আছে, সেগুলো বাদে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট দিতে 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত লাগিয়ে ফেলানো হয়েছে। আপনি কি মনে করেন সেখানে ইঞ্জিনিয়ারিং হয়নি? সেখানে ইঞ্জিনিয়ারিং করে
ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করা হয়েছে। যেহেতু ছোট ইউনিট, ছোট জায়গায় ইঞ্জিনিয়ারিং করা সম্ভব জামাতি ভিসিদের দ্বারা, এবং সেটিই করা হয়েছে। করে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছিল যে বাংলাদেশ এখন জামাতিকরণ হয়ে গেছে। আমরা সত্যিই কদিন আগেও শঙ্কায় ছিলাম যে বাংলাদেশ কি সত্যিই মৌলবাদী শক্তির হাতে বন্দী হয়ে গেল। আমরা বিগত 1.5 বছরে দেখেছি যে কিভাবে মব কালচার বা গণপিটুনি মানসিকতা সমাজকে গ্রাস করেছিল। শিল্পকলা, সঙ্গীত, নাটক যা বাঙালির প্রাণের স্পন্দন, সেখানেও আঘাত আসছিল। ইতিহাসের বিকৃতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে তারা উন্নয়ন চায়, গণতন্ত্র চায়, কিন্তু উগ্রবাদ চায় না। এই সচেতনতার জন্যই আজ আমরা বলতে পারছি দেশ আপাতত অন্ততপক্ষে আফগানিস্তান হওয়া থেকে রক্ষা পেয়েছে। তবে মনে রাখতে হবে, এই স্বস্তি যেন আমাদের আত্মতুষ্টিতে না ভোগায়। ইতিহাস আমাদের নিষ্ঠুর পাঠ দেয়। এর আগেও বিএনপি কিংবা আওয়ামী লীগ উভয় দলই বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতার দম্ভ যখন মাটির স্পর্শ ছাড়িয়ে আকাশে উঠে যায়, তখন পতন শুরু হয়। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের উদ্দেশ্যে 2-1টি পরামর্শ দিয়ে আমি আলাপটা শেষ পর্যায়ে নিয়ে যাব। ভূমিধস বিজয় মানেই যা খুশি তা করার লাইসেন্স নয়। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় আকাশে না উঠে দেশকে মাথায় রাখলে শরীর দেশের মাটিতে থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন কোনোভাবেই রাজনৈতিক দর কষাকষির শিকার না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে। বাংলাদেশ এক বিশাল ক্রান্তিকাল পার করেছে। একটি শক্তিশালী বিরোধী দল তৈরির প্রজেক্ট হিসেবে কাউকে পুশ করা হচ্ছিল কিংবা ক্ষমতায় পাঠানোর জন্য পুশ করা হচ্ছিল, কিন্তু দিন শেষে বাংলাদেশ শুভ বুদ্ধি বা শুভ যা কিছু হয় সেদিকে বিজয়টা হয়েছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের এই ধারা বজায় রাখতে পারে এবং উগ্রবাদী শক্তির বলয় থেকে বেরিয়ে আসতে পারে, তবে দেশের রাজনীতির জন্য এক মাইল ফলক হয়ে থাকবে।